আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ পর্যায়, সেটা হলো রক্ততঞ্চন, অর্থাৎ রক্তের জমাট বাঁধার প্রক্রিয়া। তো রক্ত জমাট বাঁধার সঙ্গে রক্ত সংবহনের কি কোনো সাযুজ্য রয়েছে? অবশ্যই রয়েছে। রক্ত জমাট বাঁধার যে ঘটনাটা, সেটা অবশ্যই আমাদের দেহের বাইরে। রক্ত জমাট না বাঁধলে দেহের কোনো ক্ষতস্থান থেকে ক্রমাগত যদি রক্ত বেরিয়ে যায়, তাহলে রক্তের পরিমাণ কমে যাবে। রক্তের পরিমাণ যদি কমে যায়, তাহলে রক্ত সংবহন প্রক্রিয়াটা সার্বিকভাবে ব্যাহত হবে। রক্ত সংবহন যদি সার্বিকভাবে ব্যাহত হয়, তাহলে কলাকোষে প্রয়োজনীয় যে দ্রব্য, বিশেষত পুষ্টি দ্রব্যগুলো পৌঁছবে না। শক্তি উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যাবে। কোষগুলো যে আমাদের ওই পুষ্টি দ্রব্যগুলো থেকে শ্বসনের মাধ্যমে শক্তি এটিপি অণুর আকারে উৎপাদন করে, সেটা একেবারেই বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, আমাদের যে শ্বাসবায়ু পরিবহন, অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, সেটা বন্ধ হয়ে যাবে। কলাকোষে বিভিন্ন রকম একাধিক বিপাকের ফলে উৎপন্ন অপ্রয়োজনীয় ক্ষতিকারক বস্তুগুলো কোষ থেকে বেরোবে না। কোষগুলোর প্রোটোপ্লাজমের স্বাভাবিক যে সাম্যাবস্থা, সেটা বিঘ্নিত হবে। কোষের বিভিন্ন রকম রক্ত সংক্রান্ত যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো, যেমন ব্যাপন, অভিস্রবণ ইত্যাদি, পরিস্রাবণ প্রভৃতি প্রক্রিয়াগুলো একেবারে থমকে যাবে। রক্তের চাপ কমে যেতে পারে, আর রক্তের চাপ কমে গেলে অবশ্যই আস্তে আস্তে সে রোগীর বেঁচে থাকাটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য রক্ততঞ্চনের এক বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন আমরা প্রথমে রক্ততঞ্চনের সংজ্ঞাটা দেখে নেব। দেহের কোনো কেটে যাওয়া বা ভেঙে যাওয়া স্থান থেকে রক্তের জমাট বাঁধার প্রক্রিয়াকেই বলা হয় রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন। এখন পরের যে ধাপ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রক্ততঞ্চনের জন্য সময় কতটা লাগে? কেটে গেল একটা স্থান, সেখান থেকে রক্ত বেরোতে আরম্ভ করলো। এখন এই যদি থেমে যাওয়াটা 2 ঘন্টা পর থামে বা 1 ঘন্টা পর থামে, তাই 1 ঘন্টাতে অনেক রক্ত বেরিয়ে যাবে। তো রক্ততঞ্চনের সময়কালটা কত? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা মানুষের ক্ষেত্রেই আমাদের ফোকাসটা রাখবো। বিভিন্ন মানুষের ক্ষেত্রে সময়কালটা বিভিন্ন হিসেবে উপস্থাপিত হয়েছে, তবে সার্বিকভাবে সমস্ত মানুষের রক্তের সময়কাল তার গড় করে আমরা যে হিসাবটা পেয়েছি, 3 থেকে 7 মিনিট সময়কালের মধ্যে, আবার কেউ কেউ বলেন যে 3 থেকে 8 মিনিট সময়কালের মধ্যে রক্ততঞ্চন প্রক্রিয়াটা ঘটে থাকে। এখন এই রক্ততঞ্চনের জন্য কিছু কিছু উপাদানের প্রয়োজন হয়। সেই উপাদানগুলো কি কি? এখন সেই উপাদানগুলোর দিকে যদি আমরা আলোকপাত করি, তাহলে প্রথমেই আমরা দেখব থ্রম্বোপ্লাস্টিন নামক এক উৎসেচক, তার সঙ্গে ক্যালসিয়াম আয়ন, তার সঙ্গে প্রোথ্রম্বিন এবং সবশেষে ফাইব্রিনোজেন। মূলত এই 4টি উপাদান থাকলেই আমাদের রক্ততঞ্চন প্রক্রিয়াটা সম্ভব। তাই এই 4টি উপাদান না থাকলে কখনোই রক্ততঞ্চন সম্ভব হবে না। প্রথমে আমরা রক্ততঞ্চনের জন্য প্রথম পর্যায়টাকে দেখে নিতে চাই। দেখো, কোনো স্থান যদি কেটে যায়, তাহলে সেই স্থান থেকে যখন রক্ত নির্গত হচ্ছে, রক্তের অন্যতম গুরুত্বপূর্ণ যে কণিকা, 3টি কণিকার একটি, তার নাম অনুচক্রিকা। এই অনুচক্রিকা কেটে যাওয়া স্থান থেকে নির্গত রক্তে ভেঙে যায়। অনুচক্রিকা ভেঙে গেলেই অনুচক্রিকার থেকে নির্গত হয়, ওই যে বলেছিলাম থ্রম্বোপ্লাস্টিন নামক উৎসেচক। হ্যাঁ,
সে থ্রম্বোপ্লাস্টিন নামক উৎসেচক কেটে যাওয়া স্থানের নির্গত রক্তের ভেঙে যাওয়া অনুচক্রিকা থেকে নির্গত হচ্ছে। থ্রম্বোপ্লাস্টিন উৎসেচকটি থ্রম্বোকাইনেজ নামেও পরিচিত। এই থ্রম্বোপ্লাস্টিন উৎসেচকটি রক্তের মধ্যে অবস্থানকারী ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে গঠন করে প্রোথ্রম্বিনেজ নামক আরও এক প্রকার উৎসেচক। এবার এই প্রোথ্রম্বিনেজ রক্তের মধ্যে অবস্থানকারী প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। তাহলে আমরা প্রথম পর্যায়ে কি দেখলাম? প্রথম পর্যায়ে দেখলাম থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সঙ্গে সংযুক্ত হয়ে প্রোথ্রম্বিনেজ গঠন করছে, এটিও একটি উৎসেচক। এই প্রোথ্রম্বিনেজ প্রোথ্রম্বিনকে দ্বিতীয় ধাপে থ্রম্বিনে পরিণত করছে। এবারে উৎপন্ন থ্রম্বিন ফাইব্রিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে গঠন করছে ফাইব্রিন। এবার এই ফাইব্রিন জালিকার মধ্যে রক্তকণিকাগুলি আবদ্ধ হয়ে জমাট বেঁধে যায়। ফলে রক্ততঞ্চন প্রক্রিয়াটি এইভাবে তিনটি পৃথক পর্যায়ের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। আর এই তিনটি পর্যায় ঘটতে মোটামুটি সময় লাগে 3 থেকে 7 মিনিট সময়কাল, যেটা আমরা এর আগেও উল্লেখ করেছিলাম। এখন খুব একটা সাধারণ প্রশ্ন, যে দেহের কোনো জায়গা কেটে গেলে সেখানে যেমন রক্ত জমাট বাঁধে, আমাদের দেহের মধ্যে যে অনবরত রক্ত সংবহন হচ্ছে, দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না কেন? মূলত আমরা দেখব শ্বেতরক্ত কণিকার বেসোফিল যে কণিকাটা রয়েছে, অর্থাৎ বেসোফিল শ্বেতরক্ত কণিকা হেপারিন বলে একটি রক্ততঞ্চক বিরোধী পদার্থ তৈরি করতে পারে। হেপারিন থাকার কারণে দেহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধে না। আবার দেখো, 4টা উপাদান, যে 4টা উপাদান ছাড়া কখনো রক্ততঞ্চন সম্ভব নয়, সেই 4টা উপাদানের মধ্যে প্রধান যে উপাদান বলে গণ্য হয়, ভেঙে যাওয়া অনুচক্রিকা থেকে নির্গত থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ উৎসেচক নির্গত না হলে কিন্তু কখনোই রক্ততঞ্চন প্রক্রিয়াটা সম্ভব নয়। এখন দেহের মধ্যে যখন রক্ত সংবহন হচ্ছে, শিরা বা ধমনী বা হৃৎপিণ্ড ইত্যাদিতে, এদের আভ্যন্তরীণ গাত্রটা অত্যন্ত মসৃণ হওয়ার কারণে কখনোই রক্তের যে কণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা, কোনোটাই ভেঙে যায় না, অনুচক্রিকা ভাঙে না। ফলে থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ এই উৎসেচকগুলোও কিন্তু নির্গত হয় না। আর থ্রম্বোপ্লাস্টিন বা থ্রম্বোকাইনেজ উৎসেচক যদি নির্গত না হয়, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই রক্ততঞ্চন প্রক্রিয়াটা শুরু হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এছাড়াও রক্ত সংবহনকালে শিরা ধমনীর মধ্যে যে রক্তের স্রোত, অবিরাম রক্তের স্রোত দেখা যায়, এটাও কিন্তু সংবহনকালে আমাদের দেহের মধ্যে রক্ততঞ্চন না হওয়ার একটা অন্যতম প্রধান কারণ। এটাকেও খেয়াল রাখবে। একই সাথে আরও একটা প্রশ্ন তোমাদের মাথায় নিশ্চয়ই ঘোরাফেরা করছে, যে আমরা যখন রক্তদান করি, সেই রক্তদান করার পর ব্লাড ব্যাংকে কেন যে রক্তটা রাখা হচ্ছে সেটা তঞ্চন হচ্ছে না? সত্যি বিরাট প্রশ্ন। 3 থেকে 8 মিনিট সময়কাল তো অনেক আগে পার হয়ে যায়। অনেক দিন ধরে রাখার পর কোনো মুমূর্ষু রোগীকে সে রক্ত দান করার পর সেই রোগীকে বাঁচানো যায়, তাহলে কি রক্ত জমাট বাঁধে না সেখানে? না, নিশ্চয়ই বাঁধে না, নিশ্চয় নয়, বাঁধেই না। কারণ ব্লাড ব্যাংকে রক্তে সোডিয়াম সাইট্রেট নামক যৌগটি মিশিয়ে দেওয়া হয়। এই এক্সপেরিমেন্টটা আমরা বাড়িতেও করতে পারি। 2টো টেস্ট টিউব নিলাম, একটাতে ফাঁকা আর একটাতে সোডিয়াম সাইট্রেট মিশিয়ে দিলাম। একটা জ্যান্ত মাছ কেটে তার রক্ত 2 টেস্ট টিউবের মধ্যে রাখলাম। যেখানে সোডিয়াম সাইট্রেট ছিল সেই রক্তটা তরলই থাকবে কিছুক্ষণ পর,
আর কিছুক্ষণ পর দেখা যাবে যেখানে সোডিয়াম সাইট্রেট ছিল না সেই রক্তটা আস্তে আস্তে জমাট বেঁধে যাচ্ছে। এটা কিন্তু ঘটে। যাই হোক, আমরা রক্ততঞ্চনের আজকের এই ক্লাস করলাম। রক্ততঞ্চনের পর্যায়টা ভালো করে দেখবে, সংক্ষিপ্ত বিবরণ আকারে এটাকে রেডি করবে, অনেকগুলো প্রশ্ন এবং তার উত্তর যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলোকে ভালো করে প্রস্তুত করবে। আমরা পরের ক্লাসে নিয়ে হাজির হচ্ছি মানুষের হৃৎপিণ্ডের গঠন এবং তারপরেই হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়া। তোমরা প্রস্তুত থেকো।